আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অ্যাডমিশন ম্যানেজমেন্ট আরও একটি ক্লাসে। একটু আমাকে সবাই জানাও সাউন্ড এবং ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি তাসনিম আফরোজ, ওয়ালাইকুম আসসালাম। উম্মে সালমা, ওয়ালাইকুম আসসালাম। একটু আমাকে জানিয়ে দাও সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ আজকে আমরা এই যে দেখছো পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, যেটা আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এখান থেকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ। এই জায়গা থেকে আমি তোমাকে বেসিকটা কমপ্লিট করে দিব। যত কোয়েশ্চন আছে, যত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, তারপর তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, গুচ্ছ বিশ্ববিদ্যালয় বলো, যত বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চন আছে তুমি নিজেই সলভ করতে পারবা। আমি শুধু তোমাকে বেসিকটা শিখিয়ে দিব, কিভাবে মনে রাখতে হয় শিখিয়ে দিব, কোয়েশ্চন কিন্তু তুমি নিজেই সলভ করবা। ওকে, আমি দেখতে পাচ্ছি তাসনিম আফরোজ, জি স্যার অল ওকে। আচ্ছা, একটু বন্ধুদের মেনশন করে দাও, বন্ধুদের একটু মেনশন এবং শেয়ার করে দাও। তোমাদের জন্য যে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি আমরা ফ্রিতে, এর বিনিময়ে তোমরা আমাদের একটু খুশি করার জন্য একটু শেয়ার এবং মেনশন করে দিলে আমরা স্যার এতটুকুতে সন্তুষ্ট হই। ওকে, আমি ইমাম হোসেনকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। একটু বন্ধুদের মেনশন করে দাও এবং একটু শেয়ার করে দাও। আজকের আমি অন্যান্য ক্লাসে আমি নিজেই তোমাদের প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, কিন্তু আজকের ক্লাসে আমি তোমাকে বেসিক পড়াবো, তুমি নিজেই প্রশ্ন সলভ করতে পারবা। অর্থাৎ এই টপিকটা সম্পর্কে যত প্রশ্ন আসবে তুমি নিজেই সলভ করবে। আমি তোমাকে ওই কনফিডেন্সটা তোমার মধ্যে বিল্ড করে দিব। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি তাসনিম আফরোজ বন্ধুদের মেনশন করছে, ধন্যবাদ। এবং তোমাদের জন্য একটা গিফট রাখবো আমি। দেখো, গত ক্লাসে আমি যখন বলেছিলাম একটা গিফট দিব, অলরেডি একজন কিন্তু গিফটটা নিয়ে নিয়েছে, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি। আজকে গিফট দিব হচ্ছে একটা ইংলিশ বুক, অ্যাডমিশনের জন্য একটা ইংলিশ বুক। যে বেশি মেনশন এবং শেয়ার করবে এবং গ্রুপ আমাদের পেজে একটা এসএস দিবা, তোমাকে গিফট আমরা পাঠিয়ে দিব। ওকে, গতবারের গিফট কিন্তু অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি কুরিয়ারের মাধ্যমে। আজকে গিফট হচ্ছে ইংলিশ একটা কনসেপ্ট বুক থাকবে, যে বেশি শেয়ার করবে এবং মেনশন করবে তাকে দিব। ওকে, ইমাম হোসেন জানাচ্ছে কেমন আছেন স্যার, আমি ভালো আছি, তোমাদের দোয়ায়। তোমরা জানাও কেমন আছো। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি এবং সবাই একটু একবার শেয়ার করে দিই, নিজের ওয়ালে একবার শেয়ার করে দিই, তোমারই কাজে লাগবে। অ্যাডমিশনের সময় তুমি যখন অবসর থাকবা, ক্লাসটা দেখলে অন্তত কিছু হলে শিখতে পারবা। ওকে, দেখো আজকে আমরা এই অধ্যায়ের টপিক থেকে কি পড়বো, আমরা পরিকল্পনার প্রকারভেদটা ক্লিয়ার করব। পরিকল্পনার প্রকারভেদ এবং পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো দেখব, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে, অ্যাডমিশনে প্রশ্ন আসে, এবং অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের কিভাবে মনে রাখতে হবে, কিভাবে প্রশ্নগুলো সলভ করতে হবে, সেটা তোমরা নিজেরাই করতে পারবা। শুধু আমি টপিকটা একটু ক্লিয়ার করে দিব। ওকে, এই অধ্যায় থেকে যত প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে আসে, আমরা সেগুলো পড়বো এবং আমরা নিজেরাই করতে পারবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রাকিব। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। ওকে, প্রথম দেখো, আমাদের প্রথম টপিক হচ্ছে পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ। এখান থেকে কীরকম প্রশ্ন আসে আমাদের অ্যাডমিশনে, এই জায়গা থেকে আমাদের অ্যাডমিশনে কীরকম প্রশ্ন আসে দেখো। আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা প্রণয়নের ধাপ কয়টি, পরিকল্পনা প্রণয়নের ধাপ হচ্ছে 10টি ধাপ। এখান থেকে প্রশ্ন আসবে প্রথম ধাপ কি, পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ কি, ভবিষ্যৎ সুযোগ ও প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা। এবং পরিকল্পনা প্রণয়নের শেষ ধাপ কি, পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যায়ন। ক্লিয়ার, প্রথম ধাপ এবং শেষ ধাপ থেকে মূলত প্রশ্ন বেশি আসে, এগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম ধাপ কি, শেষ ধাপ কি, এবং পরিকল্পনা প্রণয়নের ধাপ কয়টি, 10টি। ক্লিয়ার, এই জায়গা থেকে বিশ্বাস করা আর কোনো প্রশ্ন আসে না, এই তিনটা প্রশ্নই আমাদের আসে, এই তিনটা দেখলেই হবে। অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, এটাই মূলত। ক্লিয়ার, যেমন এটা একটা পুরো অধ্যায়, আমি কি পুরো অধ্যায় পড়বো অ্যাডমিশনের জন্য না, আমি আগে অ্যানালাইসিস করব বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে, কোনটা রিপিট এসেছে, সেটা একটু ভালো করে দেখে যাচাই করব। তাহলে আমাদের এই টপিকটা দেখো ক্লিয়ার, 1 মিনিটের ভিতর টপিক ক্লিয়ার। কেমন লাগলো? এখান থেকে প্রশ্ন আসবে 3 ধরনের। পরিকল্পনা ধাপ কয়টি, 10টি, প্রথম ধাপ এবং শেষ ধাপ, এগুলো অ্যাডমিশনে আসে, এর চেয়ে বেশি আসে না। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে আমরা ছোট একটা টপিক শেষ করলাম। এরপর আসো দেখো SWOT, যেটাকে বলা হয় শর্ট অ্যানালাইসিস, এইটা থেকে কীভাবে প্রশ্ন আসে দেখো, তোমরা ইয়ার কোয়েশ্চন অ্যানালাইসিস করে দেখতে পাবা। SWOT শর্ট বিশ্লেষণ, এটা থেকে প্রশ্ন কীভাবে আসে। প্রথমে দেখো এস অর্থ কি, ডাব্লিউ অর্থ কি, ও অর্থ কি, টি অর্থ কি, এগুলো আমাকে জানতে হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি ইমাম হোসেন মেনশন করেছে, রিয়াজুল আবরার মামুর, তোমাদের সবার প্রিয় হাসান স্যারকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা দেখো SWOT শর্ট বিশ্লেষণে আমাদের এস বলতে বোঝাচ্ছে হচ্ছে স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি শক্তিসমূহ, ডাব্লিউ তো বোঝাচ্ছে হচ্ছে উইকনেসেস দুর্বলতা সমূহ, তারপর ও তো হচ্ছে অপরচুনিটিস সুযোগ সমূহ, এবং টি তো হচ্ছে থ্রেটস হুমকি সমূহ। এগুলা কি শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের কোন কাজে লাগে, মূলত একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে আমরা যখন ব্যবসায় প্রতিষ্ঠানের শক্তিসমূহ কি, দুর্বলতা কি, সুযোগ কি, হুমকি কি, পুরোটা অ্যানালাইসিসকে বলা হয় শর্ট অ্যানালাইসিস বা শর্ট বিশ্লেষণ। তাহলে আমাদের তো এগুলো মনে থাকবে, স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস অ্যান্ড ট্রেন্ডস। এখন দেখো এই চারটা বিষয়ের মধ্যে SW যে প্রথম দুইটা রয়েছে, দুইটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়। যেমন দেখো আমার প্রতিষ্ঠানের শক্তিসমূহ কি, আমার প্রতিষ্ঠানের শক্তি আমি নিজে জানবো, তারপর আমার প্রতিষ্ঠানের দুর্বলতা কি, কোন জায়গায় ল্যাকিংস আছে সেটা আমি জানবো, বাইরের কোনো মানুষ জানবে না। তার মানে এই দুইটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিষয়। এরপর হচ্ছে OT অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, সুযোগ এবং হুমকি, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের বাইরের বিষয়। যেমন দেখো আমার প্রতিষ্ঠান ভবিষ্যতে কি করবে, আমার প্রতিষ্ঠানের সুযোগগুলো কি কি, এটা আমি কিন্তু প্রতিষ্ঠানের বাইরের বিষয়, অভ্যন্তরীণ কোনো বিষয় নয়। হুমকি, আমার প্রতিষ্ঠানের জন্য কি কি নতুন নতুন হুমকি আসতে চলেছে, এটাও একটা প্রতিষ্ঠানের বাহ্যিক বা বাইরের বিষয়। ক্লিয়ার? এবার আসো এখান থেকে আরো প্রশ্ন হয়, ইতিবাচক এবং নেতিবাচক প্রশ্ন হয়। এই যে দেখো SWOT, এখান থেকে আসো আরেকটা প্রশ্ন হয়, দেখো এখানে ইতিবাচক কোনগুলো, এখানে ইতিবাচক হচ্ছে আমাদের SOE শক্তি এবং সুযোগ সমূহ, এটা আমাদের জন্য পজিটিভ। আমার প্রতিষ্ঠানের শক্তি কী কী আছে, আমার প্রতিষ্ঠানের স্ট্রং পয়েন্ট কী কী আছে, এটা আমার জন্য পজিটিভ। তারপর আমার প্রতিষ্ঠানের সুযোগ কী কী আছে, এটা আমার জন্য পজিটিভ, অর্থাৎ SRO হচ্ছে পজিটিভ। তারপর দেখো WT হচ্ছে নেগেটিভ, আমার প্রতিষ্ঠানের দুর্বলতা আমার জন্য কি ভালো, অবশ্যই ভালো না, এটা আমার জন্য একটা নেগেটিভ বিষয়। আমার প্রতিষ্ঠানের জন্য হুমকি, এটাও আমার জন্য নেগেটিভ বিষয়। তাহলে SO হচ্ছে পজিটিভ, WT হচ্ছে নেগেটিভ, সবাই লিখে নাও। SO হচ্ছে পজিটিভ এবং WT হচ্ছে আমাদের নেগেটিভ, মনে থাকবে। তাহলে দেখো SWOTর মধ্যে SW হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিষয়, OT হচ্ছে আমাদের বাহ্যিক বিষয়, তারপর হচ্ছে SO হচ্ছে আমাদের পজিটিভ এবং WT হচ্ছে আমাদের জন্য নেগেটিভ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওয়ালাইকুম আসসালাম রিয়াজুল আবরার মামুর, একটু বন্ধুদের মেনশন করে দাও। তাহলে আমরা এই জায়গা থেকে যত রকমের প্রশ্ন সেগুলো ক্লিয়ার করলাম, অভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক বিষয়, পজিটিভ, নেগেটিভ, ইতিবাচক, নেতিবাচক। ক্লিয়ার? এর বাইরে থেকে এই জায়গা থেকে প্রশ্ন হবে না, আর টপিকটা পড়ার দরকার নেই, এতটুকুই দরকার আমাদের অ্যাডমিশনের জন্য। ক্লিয়ার? অ্যাডমিশনে একটু প্রশ্ন ট্রিকি হয়, এসএসসির মতো এরকম সাদামাটা প্রশ্ন হয় না, এসতে কী বোঝায়, ডাব্লিউতে কী বোঝায়, এরকম প্রশ্ন হবে না, একটু ট্রিকি কোয়েশ্চেন হবে, একটু গভীরে যেতে হবে আমাদের। আমরা এসএসসিতে পড়েছি মূলত, অত গভীরে পড়িনি, কিন্তু অ্যাডমিশনে একটু ভিতরে যেতে হবে আমাদের। এই টপিকটা ক্লিয়ার কিনা একটু জানাই দাও সবাই। শর্ট বিশ্লেষণ নিয়ে কোনো প্রশ্ন আসলে পারবা কিনা, কোনটা ইতিবাচক, কোনটা নেতিবাচক, কোনটা তারপর হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, কোনটা বাহ্যিক বিষয়, একটু জানাও, পারবা কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও আমাকে। ওকে, আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার আসো আমাদের পরবর্তী টপিক, পরিকল্পনার প্রকারভেদ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের, সবচেয়ে হট টপিক বলা যায়, ইম্পর্টেন্ট বলবো না, সবচেয়ে হট টপিক, যেখান থেকে তুমি প্রতি বছরই দেখবে একটা একটা প্রশ্ন থাকে। গুচ্ছে অনেক সময় এখান থেকে 2-3টে প্রশ্ন করে, গুচ্ছ ম্যানেজমেন্টে 35 নম্বরের, এখান থেকে 2-3টাও করে, অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখবে একটা থাকেই, প্রতি বছর একটা প্রশ্ন থাকেই। পরিকল্পনার প্রকারভেদ, পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং পরিকল্পনার প্রকারভেদগুলো কী কী, এখান থেকে প্রশ্ন একটু বেশি আসে। ওকে, ধন্যবাদ রিয়াজুল আবরার মামুর, বন্ধুদের মেনশন করেছে, একটু বাকিরা মেনশন করে দাও, বাকিরা একটু জানাও তোমরা পড়া বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানাও, বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি একবার না 10 বার বোঝানোর জন্য রাজি আছি তোমাদের। ক্লিয়ার? তারপর আসে দেখো পরিকল্পনার প্রকারভেদ। পরিকল্পনার প্রকারভেদকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 4 ভাগে। প্রকৃতিভিত্তিক পরিকল্পনা 1 ভাগ করা হয়েছে, সময়ভিত্তিক পরিকল্পনা, তারপর হয়েছে সাংগঠনিক কাঠামো ভিত্তিক পরিকল্পনা, এরপর হয়েছে আনুষ্ঠানিকতা ভিত্তিক পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটা একটা দেখবো, একটা একটা আলোচনা করব, শর্টকাটে কীভাবে আমরা শিখতে পারবো। অ্যাডমিশনে দেখো
তুমি যখন পরীক্ষার হলে বসবা অত সময় নেই, তুমি ভেবে চিন্তা আনসার করবা, কীভাবে শর্টকাটে ট্রিকি ওয়েতে আনসার করবা, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে মূল লক্ষ্য। যেমন তুমি পরীক্ষা দিবা, তুমি অনেক প্রেশারে থাকবা, কিছুক্ষণ বলবো তোমাকে সময় বলবো, তোমাদের সময় আছে আর 20 মিনিট আর 15 মিনিট আর 10 মিনিট, তোমার হাত কাঁপবে, তখন হাজার হাজার স্টুডেন্ট তোমার আশেপাশে পরীক্ষা দিচ্ছে, তুমি জানা প্রশ্নটাও ভুলে যাবা, এরকম সময়ে জানা প্রশ্নটাও ভুলে যাবা। তাই তোমাকে আমি এক লাইনের মাধ্যমে কীভাবে শর্টকাটে ট্রিকি ওয়েতে মনে রাখা যায় সেভাবে আমাদের পড়তে হবে। তারপর রয়েছে আমাদের প্রথমে আলোচনা করব প্রকৃতিভিত্তিক পরিকল্পনা। এখানে রয়েছে দেখো লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা। এই যে আজকেই তুমি আর কোয়েশন দেখবা একার্থক পরিকল্পনা থেকে প্রশ্ন এসেছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে কিনা তুমি আজকে আমাকে জানাবা। একার্থক পরিকল্পনা, তারপর হচ্ছে ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। ওকে, সময়ভিত্তিক রয়েছে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী। খুবই সহজ, এগুলো খুবই সহজ। এই যে দেখো সাংগঠনিক কাঠামো ভিত্তিক রয়েছে রণনৈতিক পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা, বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা এবং সামগ্রিক পরিকল্পনা। আনুষ্ঠানিকতা ভিত্তিক রয়েছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করব প্রকৃতিভিত্তিক পরিকল্পনা থেকে। কেমনে সহজে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাটা আমরা একটু দেখে নিই। দেখো লক্ষ্য, লক্ষ্য কি? লক্ষ্য বলতে আমরা কি বুঝি আসলে? লক্ষ্য হলো পরিকল্পনার মূল অভিপ্রায় বা প্রত্যাশিত ফল। যেমন দেখো আমি যদি লক্ষ্যর কথা বলি, আমাদের লক্ষ্য কি? বর্তমান আমরা এই ক্লাসটা কেন করছি? আমাদের এখন একটাই লক্ষ্য, আমরা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, অথবা আমি আমার পছন্দের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, অথবা আমি গুচ্ছের আন্ডারে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি কি চান্স পাবো। এটা হচ্ছে আমার লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করার জন্য আমি সামনে কাজ করে যাব। তাহলে আমরা একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছি। আমরা অলরেডি বুঝে গেছি লক্ষ্যটা কি আমাদের। লক্ষ্যকে যদি আমি বলি, লক্ষ্য হচ্ছে পরিকল্পনার মূল অভিপ্রায় বা প্রত্যাশিত ফল। যেমন দেখো কোনো উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হলে তাকে লক্ষ্য বলে। বর্তমানে আমার লক্ষ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যা কিছু করা দরকার, যত পরিশ্রম করা দরকার আমি করব। তাহলে এটা হচ্ছে আমাদের লক্ষ্য। কোনো প্রতিষ্ঠানের নিটায় 20% বাড়ানো, 10% ব্যয় কমানো, 99% ক্রেতা বা ভোক্তা সন্তুষ্টি অর্জন লক্ষ্যের উদাহরণ। ঠিক আছে, তোমাকে দেখো এরকম প্রশ্ন করলে একটা প্রতিষ্ঠানের নিটায় 20% বাড়ানো, সেটাকে আমরা কি বলতে পারি? নিচে অপশন অনেকগুলো অপশন থাকবে, তাহলে এটাকে আমরা বলতে পারি লক্ষ্য। ক্লিয়ার? তাহলে লক্ষ্যটা আমরা বুঝে গেলাম, কারণ আমরা অলরেডি একটা লক্ষ্যে রয়েছি। তারপর রয়েছে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনাটা কি? স্থায়ী পরিকল্পনাটা কি প্রশ্ন আসবে না, কিন্তু তোমার স্থায়ী পরিকল্পনার উদাহরণগুলো থেকে এমসিকিউ আসবে, আর রিটেনে আসতে পারে। স্থায়ী পরিকল্পনা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে আসতে পারে। ওকে, তাসনিম আফরোজ জানাচ্ছি ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ আমি বলতে পারি সর্বোচ্চ পরিশ্রম করে এবং আমাদের সাথে লেগে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কোনো কঠিন বিষয় নয়, শুধু লেগে থাকতে হবে। তারপর হচ্ছে দেখো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা মানে কি? দেখো ফিক্সড একটা পরিকল্পনা প্রণয়ন করার পর আমি যদি আর কোনো পরিকল্পনা প্রণয়ন না করি, বারবার ওইটাই ব্যবহার করি, একটা তৈরি করব সেটাই ব্যবহার করতে থাকবো, সেটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। ঠিক আছে, একটা তৈরি করব 20 বছর, 50 বছর, 100 বছর মনে করো, ওই পরিকল্পনাটা আমি ব্যবহার করতেছি, আর নতুন কোনো তৈরি করতেছি না, ওইটাকে আমি বলবো স্থায়ী পরিকল্পনা। এখন স্থায়ী পরিকল্পনা দেখো সংজ্ঞার মাধ্যমে একটু তুমি চাইলে বুঝতে পারো। স্থায়ী পরিকল্পনাটা একটু সংজ্ঞার মাধ্যমে বুঝতে পারো। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার প্রণীত হয়ে একই ধরনের সমস্যা সমাধানে বারবার ব্যবহৃত হয় তাকে বলবো স্থায়ী পরিকল্পনা। এখন আসে স্থায়ী পরিকল্পনার উদাহরণগুলো কি কি দেখো। স্থায়ী পরিকল্পনার 5টা উদাহরণ আছে যেগুলো এমসিকিউতে আসে। যেমন নীতি, দেখো নীতি কার্যপ্রণালী বা প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, বিধি। তোমরা আমাকে বলো একটা দেশের আইন কি বারবার চেঞ্জ হয়? আইনটা একবার প্রণয়ন হয়। যেমন মনে করো আমরা যদি কোনো আইনের কথা বলি, কোম্পানি আইন 1994 সালে প্রণীত হয়েছিল, এখনও ব্যবহার করতেছি। অর্থাৎ আইন, রীতি, নীতি, পদ্ধতি, কৌশল, প্রক্রিয়া, এগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনা। এগুলো একবার তৈরি করবো, এগুলো আমরা ব্যবহার করবো বারবার, নতুনভাবে কোনো কিছু তৈরি করবো না। এই যে দেখো নীতি বলো, আইন বলো, প্রক্রিয়া বলো, পদ্ধতি বলো, কৌশল বলো, বিধি বলো, একবার তৈরি করবো, বারবার ব্যবহার করবো, সেটাকে আমরা বলবো স্থায়ী পরিকল্পনা। এই যে তোমার প্রশ্ন ব্যবহার আসতে পারে নীতি কোন ধরনের পরিকল্পনা, অথবা নিচের কোনটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ। এভাবে তো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো। আর কিভাবে হয়? এভাবে তো হবে, নিচের কোনটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ, 4টা অপশন দিবে, এখান থেকে একটা আনসার করতে হবে। তাহলে তোমার মনে রাখতে হবে যে স্থায়ী পরিকল্পনার উদাহরণগুলো কি কি। তোমার শুধু উদাহরণগুলো মনে রাখবা, নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, বিধি বা আইন। ক্লিয়ার? একটু আমাকে জানাও তো ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা জানাও, বুঝতে পেরেছি কিনা জানাও। 3 নম্বরে দেখো একার্থক পরিকল্পনা। এখান থেকে প্রশ্ন অলরেডি এসেছে, একার্থক পরিকল্পনা থেকে প্রশ্ন এসেছে। আমি যখন নিজে প্রশ্ন সলভ করাচ্ছিলাম ওইখানে আমার এখনো মনে আছে, আমি একটা প্রশ্ন সলভ করিয়েছিলাম, নিচের কোনটি একার্থক পরিকল্পনা, ওটার উত্তর ছিল পদ্মা সেতু।
একাত্মক পরিকল্পনা কোনটা দেখো, একটা কাজের জন্য যদি আমি একটা পরিকল্পনা তৈরি করি, এরপর ওই পরিকল্পনাটা আর কোনো কাজে লাগবে না, সেটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। আমি একটা কাজের জন্য একটা পরিকল্পনা করলাম, কাজটা শেষ, পরিকল্পনাটাও বাদ, একবার ব্যবহার হয়েছে। আরেকটা কাজের জন্য আরেকটা পরিকল্পনা তৈরি করলাম, কাজটাও শেষ, পরিকল্পনাটাও শেষ, আমি আর ব্যবহার করবো না, ওইটা হচ্ছে একাত্মক পরিকল্পনা। যেমন দেখো, সবাই তো চিনো বাংলাদেশের পদ্মা সেতু, সবাই চিনো না? বাংলাদেশের পদ্মা সেতু, পদ্মা সেতু আমাদের পদ্মা সেতুর জন্য একটা পরিকল্পনা তৈরি করা হয়েছিল এবং পদ্মা সেতু পরিকল্পনাটা সাকসেসফুল হয়েছে, পদ্মা সেতু আমরা তৈরি করে ফেলেছি। এখন পদ্মা সেতুর পরিকল্পনাটাকে আর ব্যবহার হচ্ছে, এখন আর কোনো কাজে লাগতেছে? আমি যদি মনে করো ঢাকাতে আর একটা সেতু তৈরি করি, ওই সেতুর পরিকল্পনা কি এটার সাথে মিল হবে? মিল হবে না। তার মানে দেখো, যে পরিকল্পনার জন্য আমি একবার পরিকল্পনা করব যে লক্ষ্য পূরণের জন্য, এবং ওই পরিকল্পনাটার ব্যবহার হবে না, সেটা হচ্ছে আমাদের একাত্মক পরিকল্পনা। এবং এই প্রশ্নটা অলরেডি এসেছে, নিচের কোনটা একাত্মক পরিকল্পনা? ওইখানের উত্তর ছিল হচ্ছে পদ্মা সেতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো তাহলে একাত্মক পরিকল্পনা আমরা মনে রাখবো এভাবে, এক লাইনের মাধ্যমে। একটা কাজের জন্য একটা পরিকল্পনা তৈরি করব, ওই পর আর পরিকল্পনাটা ব্যবহার করব না, ওইটার নামই হচ্ছে একাত্মক পরিকল্পনা। শেষ, এক লাইনের মাধ্যমে একাত্মক পরিকল্পনা শেষ। স্থায়ী পরিকল্পনা বুঝলাম, লক্ষ্য কি বুঝলাম, ওকে। তারপর নেক্সট আমাদের কি আছে দেখো, এরপর রয়েছে আমাদের কর্মসূচি। এই যে কর্মসূচি থেকে প্রশ্ন আসে, কর্মসূচি আসলে কি? কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য বড় আকারের পরিকল্পনা নেওয়া হলে সেটা হচ্ছে কর্মসূচি। এখন আমরা তো এতক্ষণ লক্ষ্য নিয়ে কাজ করতেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের বিশেষ লক্ষ্য, অর্থাৎ লক্ষ্যগুলো বিশেষ টাইপের। যেমন দেখো, দেখলেই বোঝা যায় এগুলো বিশেষ লক্ষ্য কেন বলা হচ্ছে, দেখলেই বোঝা যায়। যেমন দেখো, বিশদ পরিকল্পনা, বিশদ কর্মসূচি কীরকম? টিকাদান কর্মসূচি। আমাদের দেখো, আমাদের প্রতি বছর একটা একটা সময় দেওয়া হয় ছোট বাচ্চাদেরকে টিকা দেওয়ার জন্য, পুরো দেশে পাবলিসিটি করা হয়। দেশব্যাপী বৃক্ষরোপণ, প্রতি জেলায় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি হয়, বৃক্ষ মেলা হয়, এগুলো হচ্ছে বিশেষ কর্মসূচি। পানিতে আর্সেনিক দূষণ রোধ, এগুলো হচ্ছে বিশেষ কর্মসূচি। ক্লিয়ার? দেখো উদাহরণগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলোকে আমরা বিশেষ কর্মসূচি বলতে পারি। টিকাদান কর্মসূচি, দেশব্যাপী বৃক্ষরোপণ, পানিতে আর্সেনিক দূষণ রোধ, আরও সমাজের জন্য বিভিন্ন কাজ করলে এগুলোকে আমরা প্রধান কর্মসূচি বলতে পারবো। তারপর আসো, আমাদের একটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেল। আমরা দেখো এখান থেকে স্থায়ী পরিকল্পনা থেকে আসলে প্রশ্ন পারবো, একাত্মক থেকে আসলে প্রশ্ন পারবো। তারপর আসো, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী, স্বল্প মেয়াদী, এগুলো খুব সহজে আমরা শিখবো। দেখো স্বল্পমেয়াদী কোনটা? আমি যদি কোনো একটা পরিকল্পনা এক বছরের জন্য নিই, কোনো একটা পরিকল্পনা যদি আমি এক বছরের জন্য নিই, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, এক বছর। অর্থাৎ আমার পরিকল্পনা হচ্ছে 2024 সালের মধ্যে আমি 5000 স্টুডেন্টকে পড়াবো, এটা আমার পরিকল্পনা। অফলাইন হোক অনলাইন হোক, 5000 স্টুডেন্টকে পড়াবো। তাহলে আমার টার্গেটটা হচ্ছে শুধু এ বছরকে ঘিরে, অন্য কোনো বছরকে নয়। তাহলে এটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। ঠিক আছে, আমি এক বছরের জন্য পরিকল্পনা করছি। তাহলে যে পরিকল্পনা এক বছরের মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা। তারপর আসে মধ্যমেয়াদী পরিকল্পনা, 1 থেকে 5 বছরের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ যে পরিকল্পনা 1 থেকে 5 বছরের ভিতর থাকবে, সেটা হচ্ছে আমাদের মধ্যমেয়াদী পরিকল্পনা। তারপর আসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা 5 বছরের অধিক, 5 বছরের অধিক, সেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মনে করো 10 বছর, 20 বছর, 30 বছরের জন্য আমি একটা পরিকল্পনা করতেছি, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ধরা যাক আমাদের পড়ালেখা প্ল্যাটফর্ম নিয়ে আমি চিন্তা করতেছি, আগামী 20 বছরে আমি আমার পড়ালেখার প্ল্যাটফর্মকে কোথায় দেখতে চাই? বাংলাদেশের টপ একটা প্ল্যাটফর্মে দেখতে চাই, 1 নাম্বার প্ল্যাটফর্ম। অথবা আগামী 10 বছরে পড়ালেখার সব প্ল্যাটফর্মকে লিড করবে, 1 নাম্বারে থাকবে, অলরেডি এখনও আছে ধরতে গেলে। তাহলে দেখো, এই যে আমি 10 বছরের জন্য একটা পরিকল্পনা করলাম, এটাকে আমি বলবো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ আমরা জানি দীর্ঘমেয়াদী পরিকল্পনা 5 বছরের অধিক সময়ের জন্য পরিকল্পিত হয়, আর মধ্যমেয়াদে হচ্ছে 1 থেকে 5 বছর, স্বল্পমেয়াদে হচ্ছে 1 বছরের জন্য। শেষ, ইজিলি পারবে এখন কোনটা কোন পরিকল্পনা। এটাও তাহলে আমাদের গেল। ওকে, নাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। একটু বন্ধুদের মেনশন করে দাও এবং ক্লাসটা কেমন লাগছে একটু জানাবা। বুঝতে পারছো কিনা তোমরা পড়াগুলো? আমি চেষ্টা করতেছি একদম শর্টকাটে, একদম যত শর্টের মাধ্যমে আমরা পড়াগুলো শেষ করতে পারি। অ্যাডমিশনের ক্ষেত্রে শর্টকাটে যেহেতু কাজে লাগবে, আমাদের অত বিস্তারিত পড়ার দরকার নেই। তারপর দেখো, সাংগঠনিক কাঠামোভিত্তিক পরিকল্পনার মধ্যে আমাদের বিভাগীয় পরিকল্পনাটা আসে, আঞ্চলিক পরিকল্পনাটা আসে পরীক্ষায়, সামগ্রিক পরিকল্পনাটা আসে। এই যে রণনৈতিক এবং কার্যভিত্তিক থেকে প্রশ্ন একটু কম আসে। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে বিভাগীয়, আঞ্চলিক এবং সামগ্রিক পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনা কি দেখো, আমাদের বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে? একটু সবাই আনসার করো তো, একটু আমরা সাধারণ জ্ঞান পড়ি।
আমাদের বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে বলো, বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে কার জানা আছে? একটু দ্রুত আনসার করো, বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে? তাহলে দেখো আমি ধরলাম বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে, ঠিক আছে। এখন বাংলাদেশে এই 8টি বিভাগের জন্য যদি আমি পরিকল্পনা করি, সেটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। যেমন ঢাকা বিভাগ, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, প্রত্যেকটি বিভাগ নিয়ে যখন আমি পরিকল্পনা করব, সেটাকে আমি বলবো বিভাগীয় পরিকল্পনা। অর্থাৎ পুরো বাংলাদেশের বিভাগের জন্য আমি করতেছি 8টা বিভাগ, আমি 8টা বিভাগের জন্য 8টা পরিকল্পনা করলাম। এই পরিকল্পনাকে আমরা বলবো বিভাগীয় পরিকল্পনা। নাদিয়া সুলতানা, ইয়েস, 8টি, ভেরি গুড। তাহলে দেখো বিভাগীয় পরিকল্পনা এক কথায় এক লাইনে মনে রাখবো আমরা, পুরো বাংলাদেশে যতগুলো বিভাগ আছে, 8টা বিভাগ আছে, 8টা বিভাগের জন্য যদি আমি আলাদা আলাদা পরিকল্পনা করি, সেটা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। ওকে, হাফসা উত্তর জানিয়েছে 8টি, প্রীতম সরকার 8টি, ভেরি গুড। এখন দেখো তাহলে এটাকে আমরা বিভাগীয় পরিকল্পনা বুঝলাম। আঞ্চলিক পরিকল্পনা, বাংলাদেশে কতগুলো অঞ্চল রয়েছে দেখো, বাংলাদেশে অনেকগুলো অঞ্চল রয়েছে। এখন আমি যদি বাংলাদেশের বিভাগ না, এখন আমি অঞ্চলের জন্য পরিকল্পনা করতেছি। এখন বাংলাদেশের প্রতিটা অঞ্চলের জন্য যদি আমি আলাদা আলাদা পরিকল্পনা করি, তাহলে সেটা হবে কি আঞ্চলিক পরিকল্পনা। বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে পরিকল্পনা করা হয় সেটা হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। এরপরে হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। আচ্ছা, সামগ্রিক পরিকল্পনাটা কি দেখো, আমি এখানে পুরো বাংলাদেশের মানচিত্র রাখবো। এখন সামগ্রিক পরিকল্পনার জন্য আমি একটা স্পেসটা নিই, সামগ্রিক পরিকল্পনার জন্য আমি পুরো বাংলাদেশের মানচিত্র রাখবো যতটুকু পারি। দেখি দেখো বাংলাদেশের মানচিত্র একটু আমাকে জানাবা হচ্ছে কিনা, মানচিত্রটা একটু আমাকে জানাবা মানচিত্র হয়েছে কিনা। ওকে, এটা আমি বাংলাদেশের মানচিত্র রাখলাম। এখন আমার প্ল্যান হচ্ছে আমি পুরো বাংলাদেশের জন্য একটা প্ল্যান করব, পরিকল্পনা করব। যেমন আমাদের পড়ালেখার প্ল্যান হচ্ছে পুরো বাংলাদেশের স্টুডেন্টকে কিভাবে সেবা দেওয়া যায় স্বল্প মূল্যে, আমরা প্রফিট না করে কিভাবে। স্যার আপনি কমেন্ট দেখেন না, প্রীতম সরকার, আমি কমেন্ট দেখি, এই যে প্রীতম সরকার 8টি বলেছে, তাসনিম হাফসা বলেছে, নাদিয়া সুলতান, আমি সব দেখতে পাচ্ছি। তোমরা যে কমেন্ট করতেছো আমি দেখতে পাচ্ছি, এবং তুমি ক্লাসে রেগুলার থাকো, এটাও আমার মনে আছে। প্রীতম সরকার, দেখো পুরো বাংলাদেশকে নিয়ে যখন আমি পরিকল্পনাটা করব, সেটা হয়ে যাবে সামগ্রিক। এতক্ষণ আমি পরিকল্পনা করতেছি বাংলাদেশের বিভাগকে নিয়ে, এরপর করলাম বাংলাদেশের অঞ্চলগুলো নিয়ে। এখন আমি পুরো বাংলাদেশের জন্য কি করতেছি, পরিকল্পনা করতেছি। তাহলে সেটাকে আমরা বলবো সামগ্রিক পরিকল্পনা। অর্থাৎ দেখো পুরো বাংলাদেশকে ঘিরে আমার পরিকল্পনাটা হবে, তাহলে সেটাকে আমরা বলবো সামগ্রিক পরিকল্পনা। বুঝতে পেরেছ? আঞ্চলিক পরিকল্পনা, বিভাগীয় পরিকল্পনা এবং সামগ্রিক পরিকল্পনাটা কি বুঝতে পেরেছি কিনা আমরা? এমসিকিউতে যেভাবে আসবে আসুক, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং মানচিত্রটাও কিন্তু সুন্দর হয়েছে, একটু বলো সুন্দর হয়েছে কিনা তোমরা, মানচিত্রটা সুন্দর হয়েছে কিনা একটু বলো। ক্লিয়ার? তাহলে আমরা দেখো এখান থেকে যে 3টা পরিকল্পনা থেকে পরীক্ষা সেটা ক্লিয়ার করলাম। তারপর আসো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পরিকল্পনা। এটা আমি বুঝিয়ে দিচ্ছি আনুষ্ঠানিক পরিকল্পনাটা এবং অনানুষ্ঠানিক পরিকল্পনাটা কি। সহজে মনে রাখার টেকনিক হচ্ছে, দেখো আনুষ্ঠানিক পরিকল্পনা আমরা কোনটাকে বলবো, যদি আমাদের পরিকল্পনার 10টা ধাপ রয়েছে, আমরা কিছুক্ষণ আগে পড়েছি পরিকল্পনার ধাপ কয়টি, 10টি ধাপ রয়েছে। এই 10টি ধাপ মেনে যদি আমি পরিকল্পনা করি, তাহলে সেটাকে আমি বলবো আনুষ্ঠানিক পরিকল্পনা। আনুষ্ঠানিক, আমি পরিকল্পনার সকল নিয়মকানুন মেনে পরিকল্পনা করছি, সেটাকে আমি আনুষ্ঠানিক বলবো। আর অনানুষ্ঠানিক বলবো কোনটাকে, যখন আমি পরিকল্পনার কোনো ধাপই মেনে চলছি না, তখন সেটাকে আমরা বলবো অনানুষ্ঠানিক পরিকল্পনা। ঠিক আছে? এখন আসো এখান থেকে একটা তোমাদের সাজেশন দিচ্ছি। ভাই এতগুলো আমরা প্রকারভেদ পড়তে পারবো না, আমাদের একটা সাজেশন দেন, যেগুলো আমাদের পরীক্ষায় আসে আমরা ওগুলো পড়বো। এত কিছু বাইরের পড়া পড়তে পারবো না, একটু শর্টকাটে সাজেশন দেন। তাহলে আমি বলছি, এখন দেখো আমি তো মোটামুটি সবগুলো নিয়ে আলোচনা করেছি, এখন শর্টকাটে বলতেছি কোনগুলো পরীক্ষায় আসবে। এই যে একাত্মক পরিকল্পনা আছে, এটা পরীক্ষার জন্য পড়বা, অ্যাডমিশন পরীক্ষার জন্য পড়বা একাত্মক পরিকল্পনা। তারপর এখান থেকে বিভাগীয় পরিকল্পনা পড়বা, আঞ্চলিক পরিকল্পনা পড়বা এবং সামগ্রিক পরিকল্পনা পড়বা। এই 3টা পড়বা, বুঝতে পেরেছ? এবং এখান থেকে লক্ষ্যটা পড়বা, লক্ষ্য আর পড়তে হবে না। এই পরিকল্পনা প্রকারভেদ থেকে এতটুকু পড়লে এনাফ, এর চেয়ে বেশি পড়তে হবে না অ্যাডমিশনের জন্য। এটা একটা আমাদের টপিক, পরিকল্পনার প্রকারভেদ, এখান থেকে আমরা এতটুকুই পড়ব। ক্লিয়ার? এর বাইরে এগুলো থেকে প্রশ্ন হয় না, যেমন এখান থেকে প্রশ্ন হয় না, তারপর এখান থেকে প্রশ্ন হয় না। শুধু তোমরা বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা, লক্ষ্য, একাত্মক পরিকল্পনা। তাহলে আজকে টার্গেট অনুযায়ী, আজকে আমার টার্গেট ছিল
আমি তোমাকে বেসিকটা শিখিয়ে দিব, তুমি নিজে আজকে প্রশ্ন সলভ করবা। তুমি এখনই এই ক্লাসটা শেষ হওয়ার পর অ্যাডমিশনের যে কোয়েশ্চন ব্যাংক আশা করি সবারই আছে, প্রশ্ন ব্যাংকটা খুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা দেখবা, ওইখানে কোন কোন বছরে এখান থেকে প্রশ্ন এসেছে পরিকল্পনার প্রকারভেদ থেকে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা খুলবা, গুচ্ছের প্রশ্ন ব্যাংকটা খুলবা, দেখবো কোথা থেকে প্রশ্ন এসেছে এবং এই জায়গা থেকে প্রশ্ন এসেছে কিনা, কিভাবে আনসার করতে হবে তুমি নিজে আনসার করতে পারবা, আমার আর হেল্প লাগবে না। আমার কাজ হচ্ছে তোমাকে বেসিকটা ক্লিয়ার করিয়ে দেওয়া, প্রশ্ন আনসার করা তোমারই কাজ, তোমারই দায়িত্ব, তুমি নিজেই পারবা। তোমার মধ্যে আমি কনফিডেন্সটা বিল্ড করে দিয়েছি, এখন তুমি নিজেই পারবা। এবং সবার উদ্দেশ্যে আরেকটা কথা, আমাদের যে ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচ রয়েছে সেটা কিন্তু 10 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট থাকছে। এর আগে আমরা ডিসকাউন্ট বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু শিক্ষার্থীদের অনুরোধে অনেকে বলছে স্যার আমাদের আব্বু আম্মুর এখনও স্যালারি আসেনি, আবার অনেকের একটু পারিবারিক সমস্যা রয়েছে, ওদের কারণে আমরা 10 তারিখ পর্যন্ত এটা এক্সটেন্ড করেছি, বৃদ্ধি করেছি। 50% ডিসকাউন্টে মাত্র 2500 টাকায় তুমি ভর্তি হতে পারবা। এবং ভর্তি হলে তোমাদেরকে আমরা দিয়ে দিব, এই যে এখানে দেখো কনসেপ্ট বুক যেগুলো রয়েছে এগুলো তোমাদের কুরিয়ারে পাঠিয়ে দিব, তোমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিব, কোনো কস্ট লাগবে না। ক্লিয়ার? তাহলে যারা এখনও ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাও। এবার অ্যাডমিশন আমাদের ধামাকা হবে, ধামাকা। আমরা তোমাদের জন্য এমনভাবে অ্যাডমিশনটা মানে সাজিয়েছি প্ল্যানটা, যদি আমাদের কাছে 200 জন স্টুডেন্ট পরে আমরা চেষ্টা করবো ওইখান থেকে 80 থেকে 90% স্টুডেন্ট যাতে টিকবে ওইভাবে সার্ভিস দিব। নিয়মিত পরীক্ষা, নিয়মিত ক্লাস, আর কি দরকার? তোমাদের কোনো এক্সাম বেসে পড়তে হবে না, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিটের প্রস্তুতি হবে একটা কোর্সে। বারবার কোর্স কিনতে হবে না, তোমার বাবা মার কষ্টের টাকাগুলো নষ্ট করার দরকার নেই। একটা জায়গায় টাকা ইনভেস্ট করবে এবং সেখান থেকে সর্বোচ্চ কি পাবা, সর্বোচ্চ বেশি আমাদের সাপোর্ট পাবা, সার্ভিস পাবা। ক্লিয়ার? অন্যান্য প্ল্যাটফর্মে দেখবা বি ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য, ডি ইউনিটের জন্য, ভাই এতগুলো কোর্স কেন কিনবো? এক্সাম বেসের জন্য এতগুলো কেন? আমি কেন একটা কোর্সে সব পাচ্ছি না? একটু নিজেকে প্রশ্ন করবা, একটু নিজেকে প্রশ্ন করবো এবং ডিসকাউন্ট ভর্তি হয়ে যাবো। 10 তারিখের পর কিন্তু আর ডিসকাউন্ট দিতে পারবো না, কান্নাকাটি করলে কিন্তু আর ডিসকাউন্ট দেওয়া যাবে না। অলরেডি প্রায় 100+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে, সামনে আরও আস্তে আস্তে যুক্ত হবে, স্টুডেন্টদের চাপ বাড়তেছে আস্তে আস্তে। তাই সবাই আমাদের সাথে দেখা হবে ক্লাসে। আজকের টপিক এতটুকু পর্যন্তই, পরিকল্পনা প্রকারভেদ থেকে আমরা প্রশ্ন আনসার করতে পারবো কিনা আজকের টপিকটা এতটুকুই, ঠিক আছে? আমরা বেশি পড়বো না, আমরা অল্প অল্প পড়বো এবং টপিকগুলো ক্লিয়ার করবো। 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস না, আমরা 30 থেকে 40 মিনিট ক্লাস করবো, ওইখান থেকে টপিকগুলো আনসার করবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরেক পরবর্তী ক্লাসে আমি আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হব। আমি বেসিকটা শিখিয়ে দিব, তুমি কোয়েশ্চেনগুলো আনসার করবা, ঠিক আছে? তুমি নিজেই কোয়েশ্চেন আনসার করতে পারবা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।